আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে কি জেলা কোটা থাকবে কিনা, এই বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিতে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা বানানো। ভিডিওটা খুব ছোট করে বানানোর চেষ্টা করব। সো পুরোপুরি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই বলে রাখি যে আসছে 2026 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হবে বলেছিলাম আমি আগে, সেটা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে আছেন। অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন বারবার যে ভাই কত তারিখের মধ্যে বা কবে নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হওয়ার সম্ভাবনা? তো তাদের উদ্দেশ্যে বলি যে সব কথা সবসময় আসলে পাবলিকলি বলা যায় না, বলা উচিতও না। তবে আপনাদের যখনই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তার কিছুদিন আগে আমি একটা আপনাদের ক্লু দিয়ে দেব। কারণ সিকিউরিটি পারপাস বলে একটা কথা আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা এই বিষয়টা খুব ভালোভাবেই জানেন যে সবকিছু সবসময় আসলে পাবলিকলি বলা যায় না। আমি যেহেতু বলেছি যে একটা সময় যেহেতু আমি দিয়ে দিয়েছি, এই সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, আসবে মানে আসবে। এর থেকে এর আগেও আপনারা আমার প্রতি ট্রাস্ট বা বিশ্বাস রেখেছিলেন। আপনারা জানেন যে আমি যে ডেটটা দিয়েছিলাম সেই ডেটটা কিন্তু পার হয়নি। সেই ডেটের আগেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো আপনারা যারা আমাকে বিশ্বাস করেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, যারা আমার প্রতি বিশ্বাস, অনাগত বিশ্বাস যারা এখনো পর্যন্ত রাখছেন, তাদেরকে আমি কখনোই হতাশ করব না ইনশাল্লাহ। আমি যতটুকু তথ্য জানতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আমি বিশ্বাস করি যারা আমাকে বিশ্বাস করেন তারা ইতিমধ্যেই পরবর্তী নিয়োগের জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলছেন বলে আমি ধারণা করছি। তো যেই কথাটা বলছিলাম যে পরবর্তী নিয়োগে জেলা কোটা থাকবে কিনা, জেলা কোটা থাকলে কি কি সুবিধা হয় এবং কি কি অসুবিধা হয় সেটা আপনারা অনেকেই জানেন। বাংলাদেশের এরকম অনেক জেলা আছে, সেই সমস্ত জেলায় আসলে ভালো কোনো কোটায় পড়েই না। সাপোজ আপনি আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে এমন একটা ট্রেডে চাকরি করতে চাচ্ছেন বা এমন একটা পদে চাকরি করতে যাচ্ছেন যেই পদটা আপনার স্বপ্ন, আপনার সেই পদে চাকরি করার মতো যোগ্যতা আছে, বাট আনফরচুনেটলি সেই পদ আপনার জেলা কোটার আওতায় পড়েনি। তো তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর পরবর্তীতে অ্যাপ্লিকেশনটাও করতে পারছেন না, সেইখানে পরীক্ষাও দিতে পারছেন না। তাছাড়া যদি জেলা কোটা না থাকে, আপনি আপনার ইচ্ছা মতো আবেদন করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি যেকোনো পদেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এইখানে আপনি একজন ব্যক্তি একাধিক পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ সুবিধা রয়েছে। এই গেল সুবিধা। যদি অসুবিধার কথা বলি তাহলে দেখবেন যে যেই সমস্ত পদে যেখানে জনবল নিয়োগ করা হবে একজন, অথচ সেই একজনের এগেইনস্ট এ পরীক্ষা দিতে এসেছে মিনিমাম ১৫০ জন। আর যদি জেলা কোটা থাকে তাহলে এই ১৫০ র সংখ্যা কমতে ৩০-৩২ এ এসে দাঁড়ায়। তো ওই ৩০-৩২ জনের মধ্যে পরীক্ষা দিয়ে কম্পিটিশনে টেকাটা আসলে খুবই সহজ। বাট ১৫০ জন যখন আপনার এগেইনস্ট দাঁড়াবে অথচ জনবল নিয়োগ করা হবে মাত্র একজন, সেইখানে কিন্তু আপনার পরীক্ষা দিয়ে ওইখানে টিকে থাকাটা অনেক টাফ ব্যাপার। আপনার মেধাশক্তিকে এমন লেভেলে খাটাইতে হবে যেইটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন যে আপনারই মতো যাদের চাকরি প্রয়োজন তারাই কিন্তু এখানে পরীক্ষা দিতে এসেছে। ওইখানে কিন্তু কেউ আড্ডা মারার জন্য যায় না, টাকা-পয়সা নষ্ট করে কিন্তু কেউ আড্ডা মারার জন্য যায় না। সবাই চেষ্টা করে যে একটা ভালো পরীক্ষা দিবে, এটা রিটেন এ একটা ভালো পরীক্ষা দিয়ে টিকে এটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা হয়ে পরবর্তী রেজাল্ট নিয়ে আসলে পরবর্তীতে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য সবাই ওইখানে পরীক্ষা দিতে যায়। তো জেলা কোঠা যদি থাকে তাহলে আপনারা এত বড় একটা কম্পিটিশনের মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হবে না। আর যদি জেলা কোঠা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষায় যেইভাবেই হোক মেধা তালিকায় বা মেরিট লিস্টে অবশ্যই আসতে হবে। যদি ১৫০ জনের ভিতরে আপনি পরীক্ষা দেন ওইখানে আপনার মেধা তালিকায় মিনিমাম ৫০ জনের মধ্যে আসতে হবে। আপনারা খুব ভালোভাবেই জেনে গেছেন যারা এইবার যারা মাঠ করেছিলেন যেখানে আসলে ওই জেলা কোটা ছিল না, কিরকম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, পরীক্ষা দিয়েছিলেন আপনারা অনেকেই জানেন। এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে গাজীপুর, রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট আছে
সেইখানে আপনারা পরীক্ষা দিয়েছিলেন সেখানে ইউএসএম পদে আমার এখনো স্পষ্ট মনে আছে। ইউএসএম পদে জনবল নিয়োগ করা হবে ২৫ জন। বাট সেইখানে পরীক্ষা দিয়েছিল ২,৫৫৬ জন। তো তাহলে বুঝতে পারছেন যে কত বড় একটা কম্পিটিশন। যেখানে ২৫ জন হবে সেখানে ২,৫০০ প্লাস মানুষ কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। এবং এই সমস্ত পরীক্ষার্থীদের কিভাবে বাদ দেবে? সাধারণত অসামরিকের ক্ষেত্রে এরকম কোনো কিছুই হয় না। কিন্তু এইবার কর্তৃপক্ষ এই কাজগুলা করতে বাধ্য হয়েছিল। সামরিক বাহিনীতে বা সৈনিকের মাঠে যেরকম দৌড়ঝাঁপ দেয়া হয়, এরকম দৌড়ঝাঁপ দিয়ে একটা কম্পিটিশন তৈরি করে কিছু সংখ্যক লোক তারা মাঠ থেকেই বাদ দিয়ে দেয়। এটাকে আপনার একটা বেসিক নলেজ যদি আপনার থাকে তাহলে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে এতগুলো লোকের পরীক্ষা দেয়া, একদিনের মধ্যে পরীক্ষা নিয়ে কমপ্লিট করাটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। এইজন্যই তারা এই আ রাস্তা অবলম্বন করেছিল বলে আমি ধারণা করি। তো যাই হোক যেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছিলাম বাট কথার প্রসঙ্গে ভিডিওটা অনেক বড় হয়ে গেল বা অনেক কথাই বলে ফেললাম। তো জেলা কোটা থাকবে কি থাকবে না এই বিষয়টা নিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে। I repeat এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে বাট এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্তই আসেনি যে এইবার নিয়োগে জেলা কোটা থাকবে কি থাকবে না। তবে একটা কথা মনে রাখবেন জেলা কোটা থাকুক বা না থাকুক ওইটা নিয়ে কখনোই আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিন্দুমাত্র পিছিয়ে আসেন, মনে রাখবেন যে চাকরির পরীক্ষা দেওয়ার সময় যদি আপনি ১ পা না এগিয়ে যদি ১ পা পিছিয়ে আসেন, ওই ১ পা পেছানো মানে ১০০ পা পেছানো। সবসময় নিজের বিশ্বাসটাকে ধরে রাখবেন। নিজের উপর আস্থা রাখুন এবং সবসময় এটা বিশ্বাস করবেন যে আপনাকে দিয়েও হবে। আপনাকে দিয়েও হবে। আপনি পারবেন। এই বিশ্বাসটুকু যদি আপনি আপনার ভিতরে রাখতে পারেন, তাহলে শুধুমাত্র সেনাবাহিনীতে না, যেকোনো বাহিনীতে, যেকোনো প্রতিষ্ঠানে, যেকোনো কোম্পানিতেই হোক, আপনি একটা ভালো বা একটা সর্বোচ্চ জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। তো এখনো পর্যন্ত যেহেতু সিদ্ধান্ত আসেনি জেলা কোটা থাকবে কিনা, তবে আমার যতটুকু মনে হয় যে যেহেতু দেশের বেকারত্বের হার দিন, দিন বেড়েই যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি জেলা কোটা থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশনের সংখ্যাও কম পড়বে এবং একটা চাকরির জন্য একটা ভালো কম্পিটিশন হবে না। আর দেখেন এটা আরো যদি বড় ধরনের নিয়ে আলোচনা করা যায়, আমি এই বিষয় নিয়ে যতই আলোচনা করব ততই আপনি এই বিষয়ের গভীরে যাবেন এবং আপনি এতটাই গভীরে চলে যাবেন তখন যদি আমি ভিডিও ১.৫ ঘন্টা ২ ঘন্টাও বানাই, তারপরেও আপনারা বোরিং ফিল করবেন না। তো একবারে এত প্রেশার দিতে চাচ্ছি না। পরবর্তীতে আরো আলোচনা করব যে কেন সরকার জেলা কোটা রাখতে চায় না? জেলা কোটা রাখতে চায় না, অবশ্যই সরকার কিন্তু জেলা কোটা রাখতে চায় না। কারণ জেলা কোটা না রাখলে সরকারের একদিক থেকে লাভ আছে। এবং সেই লাভটা কি আছে এই লাভটা আমি আর আ পাবলিকলি বলতে চাই না। আশা করি যারা বুদ্ধিমান বিচক্ষণ আছেন তারা বুঝে গেছেন। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। এতটুকু বিষয় নিয়ে এত বড় কথা বলাটা যদিও উচিত হয়নি। আপনারা পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখবেন সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।